আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইবা সুলতান আপু, ওয়ালাইকুম আসসালাম। আপু শুনতে পাচ্ছেন আমাকে? ঠিকমতো দেখা যাচ্ছে? একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। আহ, আপনারা আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কোনো অসুবিধা আছে কিনা একটু জানাবেন। আমরা টেন্স পড়ছিলাম। মোটামুটি টেন্সের বেসিক যে বিষয়গুলো ছিল খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের গত ক্লাসগুলিতে আমি সবকিছু মোটামুটি ভালোভাবে গুছিয়ে দিয়েছি। তো আজকে মূলত আমরা যেটি করব, আমরা টেন্স থেকে কিছু লজিক শিখব, কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু দেখে নিব সুন্দরভাবে, আহ, কিছু রাইট ফর্ম অফ ভার্বের রুল দেখে নিব, মাথায় এমন কিছু কনসেপ্ট সেট করব যেগুলো আমরা পরবর্তীতে অনেকগুলো রুল মুখস্থ করা থেকে আমাদের বাঁচাবে। আমরা এমনিতে বুঝে বুঝে সলভ করতে পারবো, আমাদের মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, সব ক্লিয়ার আছে? জি, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ওকে, দেখেন আমি আজকে এই স্ট্রাকচারগুলো আপনারা হয়তো মুখস্থ করেছেন, আমি বলেছিলাম মুখস্থ করার জন্য, হয়তো করেছেন। এই স্ট্রাকচারের মধ্যে আমরা কিছু বেসিক জিনিস দেখব। হুম। তো শুরুতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, একদম শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমাদের মোট 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। এই 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা বেসিক বিষয় আছে, একটা বিষয় আছে। বেসিক বিষয়টা কি জানেন? বেসিক বিষয়টা হচ্ছে আজকের পর থেকে মাথার মধ্যে এই জিনিসটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। সেটা যেই কন্টিনিউয়াস টেন্সই হোক, কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আপনি বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি ছাড়া কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবেন না। আপনি যদি কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে চান, আপনার অবশ্যই একটা বি ভার্ব তারপরে ভার্বের সাথে আইএনজি লাগবে। এতটুকু না হইলে কখনোই কন্টিনিউয়াস টেন্স হবে না। কেমন? আমি একটু দেখাই। হ্যাঁ, কয়েকটি স্ট্রাকচার দেখেন। যেমন আমরা যদি স্ট্রাকচারে যাই, আমাদের এই যে এখানে দেখেন এই 3টা কন্টিনিউয়াস টেন্স না, দেখেন এই যে বি ভার্ব, এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। দেখেন বি ভার্ব, এই যে বি, দেখেন বি এর পরে ভার্বের সাথে আইএনজি, বি এর পরে ভার্বের সাথে আইএনজি। শ্যাল বি, উইল বি, যে বলছি বি এর পরে ভার্বের সাথে আইএনজি। বি কি একটা বি ভার্ব না? বি একটা বি ভার্ব, এর জন্য বি ভার্বের পরে ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। আবার এগুলো তো কন্টিনিউয়াস। দেখেন এই যে বিন, বিন কি একটা বি ভার্ব, বিনের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে বিনের পরে আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্স হয়েছে। বিনের পরে ভার্বের সাথে আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্স হয়েছে। কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে বি ভার্ব প্লাস কি থাকতে হবে? ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। এখন এই বি ভার্বের, এই যে বি ভার্ব বললাম, এই বি ভার্বের রূপগুলো কি কি বলেন? বি ভার্বের প্রেজেন্টের রূপ হচ্ছে এম ইজ আর, এজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর হয়। বি ভার্বের পাস্ট ফর্ম কি? বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, এজন্য ওয়াজ ওয়্যার হয়। ঠিক আছে? ওয়াজ ওয়্যার হয়। আর এখানে বিন কেন আর ওখানে বি কেন, এই বিষয়গুলো একটু পরে বুঝবেন। তাহলে একটু মাথায় রাখেন, কন্টিনিউয়াস টেন্স মানে একটা বি ভার্ব তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। আর কোন বি ভার্ব দিব সেটা ডিপেন্ড করবে আমি কোন কন্টিনিউয়াস টেন্স গঠন করতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন করতে গেলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস গঠন করতে গেলে বি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওকে, কন্টিনিউয়াস টেন্স গেল। এরপরে আমরা যদি পারফেক্ট টেন্স গঠন মানে লিখতে চাই, পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট টেন্স বলতে আসলে কি বোঝায়? দেখেন আমাদের 3টা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। 3টা পারফেক্ট টেন্স আছে। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের মানে হলো, পারফেক্ট টেন্সের মানে হচ্ছে অবশ্যই একটা হ্যাভ ভার্ব এবং তারপর একটা ভার্ব থ্রি লাগবে। এই হ্যাভের আবার
হ্যাভ এর আবার তিন রকম ফর্ম আছে। প্রেজেন্টে আমরা হ্যাভ অথবা হ্যাজ লিখতে পারি, হ্যাভ অথবা হ্যাজ। পাস্টে লিখি হ্যাড, পাস্ট পার্টিসিপলে লিখি হ্যাড, পাস্ট পার্টিসিপলে কি লিখি, হ্যাড লিখি। এখন এই যে হ্যাভ এর যে তিনটা ফর্ম আপনি দেখেন যে যখন আমরা পারফেক্ট টেন্স গঠন করতে গেলাম, যখন আমি ধরেন প্রেজেন্ট পারফেক্ট লিখবো, তাহলে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি দুইটা না, হ্যাভ হ্যাজ। দেখেন হ্যাভ এর পরে ভার্ব থ্রি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাড, হ্যাড এর পরে যদি আপনি ভার্ব থ্রি দেন তাহলে পারফেক্ট টেন্স হবে। আর এখানে কেন হ্যাভ হয়েছে এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি কিভাবে হয়েছে। এখানেও কিন্তু হ্যাভ এর পরে ভার্ব থ্রি আছে, এই জন্যই কিন্তু এটা পারফেক্ট টেন্স। হ্যাভ এর পরে ভার্ব থ্রি আছে বলে পারফেক্ট টেন্স, কিন্তু হ্যাভটা কেন আসছে সেই এক্সপ্লেনটা আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আবার দেখেন এই টেন্সগুলোর নাম কি, এই টেন্সগুলোর নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে এতটুকু কন্টিনিউয়াস হয় এটা তো শিখলাম যে এতটুকু কন্টিনিউয়াস। আবার পারফেক্ট কেমনে হয় দেখেন, এই যে হ্যাভ এর পরে এই যে বিন কি, বিন কিন্তু একটা ভার্ব থ্রি, বিন কিন্তু একটা ভার্ব থ্রি। তার মানে এখানে কিন্তু হ্যাভ এর পরে ভার্ব থ্রি আছে, এখানে দেখেন হ্যাড এর পরে ভার্ব থ্রি আছে, হ্যাড এর পরে যেহেতু ভার্ব থ্রি আছে তাহলে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, তাহলে এতটুকু মিলিয়ে পারফেক্ট। আবার বিনের পরে যে আইএনজি আছে, এই বিন প্লাস আইএনজি হওয়ার কারণে কন্টিনিউয়াস, তাহলে এতটুকু হলো পারফেক্ট, আবার বিন থেকে বাকিটুকু হলো কন্টিনিউয়াস, এই হলো পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে পারফেক্টের যে নিয়ম সেই নিয়মটাও এটা মানছে, আবার কন্টিনিউয়াস যে হওয়ার যে নিয়ম সেইটাও মানছে, এই জন্য এটাকে বলছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে বলছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। মাথায় কি ঢুকেছে বলেন তো, বিষয়গুলো মাথায় ঢুকেছে কেন এরকম হয়, স্ট্রাকচারগুলি কেন হ্যাভ হ্যাজ, কেন হ্যাড, কেন এমিজার, কেন ওয়াজ ওয়্যার, মাথায় ঢুকেছে কথা ভালোভাবে। দেখেন আরেকটা বিষয় বুঝেন, তাহলে আমরা এখন যেটা শিখলাম পারফেক্ট কন্টিনিউয়াসের যে বিষয়টা, পারফেক্ট প্লাস হচ্ছে কন্টিনিউয়াস, দুইটা টেন্স মিলিয়ে আসলে একটা টেন্স হয়, দুইটা টেন্স মিলিয়ে কি হয়, একটা টেন্স হয়। এবং এখানে আমরা দেখলাম যে পারফেক্ট হতে আমাদের লাগতেছে গিয়ে টু হ্যাভ প্লাস হচ্ছে ভার্ব থ্রি, এটা হচ্ছে আমাদের পারফেক্ট। আর পরে কন্টিনিউয়াস হতে আবার কি লাগতেছে, কন্টিনিউয়াস হতে আমাদের লাগতেছে বি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, দুইটা জিনিস লাগতেছে। তো আমরা যখন এরকম ভাবে লিখি যে হ্যাভ বিন রিডিং, আমরা যখন এরকম ভাবে লিখি তখন আমাদের এই হ্যাভ এবং বিন, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন না, আচ্ছা দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কন্টিনিউয়াস মানে হচ্ছে বি ভার্ব প্লাস আইএনজি। হ্যাভ এর পরে যখন আমি বিন একটা ভার্ব থ্রি দিলাম পারফেক্ট হলো, আর বিনের পরে যখন আমি ভার্বের সাথে আইএনজি দিলাম কন্টিনিউয়াস হলো, তাহলে হলো পারফেক্ট আর হলো কন্টিনিউয়াস, দুইটা পারফেক্ট এবং কন্টিনিউয়াস একসাথে। আরেকটা বিষয় বুঝেন, সেটা হচ্ছে যত মোডাল অক্সিলারি আছে, মোডাল অক্সিলারি ভার্ব, হ্যাঁ, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা মোডাল অক্সিলারি ভার্বগুলো আমরা চিনি, তো মোডাল অক্সিলারি ভার্বগুলো আমরা চিনি, মোডাল অক্সিলারি ভার্ব সামনে এগুলো লিস্ট করে দিব, সব লিস্ট করে দেব। আপাতত আমরা শ্যাল উইলকে চিনি, গতদিন তো শ্যাল উইলকে দেখিয়েছি। এই শ্যাল উইলকে আমরা বলতেছি মোডাল অক্সিলারি ভার্ব। আপনি মোডাল অক্সিলারি ভার্বের পরে মনে রাখতে হবে যে মোডাল অক্সিলারি প্লাস হচ্ছে মোডাল অক্সিলিয়ারি প্লাস হচ্ছে বেস ফর্ম, ভাই ভার্ব ওয়ান কিন্তু না। মোডাল অক্সিলারির পরে আমরা ভার্বের কোন ফর্মটা দিব, একদম বেস ফর্ম দিব। মনে রাখবেন যে এই মোডাল অক্সিলারি ভার্বের পরে, মোডালের পরে আপনি কখনো ভার্বের সাথে আপনি এস বা ইএস যোগ করতে পারবেন না, আপনি কখনো ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবেন না, আপনি কখনো ভার্বের আগে টু যোগ করতে পারবেন না, মানে এগুলো করতে আপনি কোনোভাবেই পারবেন না। যদি আপনি এগুলো করেন তাহলে সেটা ভুল, সেটা কি হবে, ভুল হবে। কারণ দেখেন কোনো ভার্বের সাথে যদি আপনি এস বা ইএস যুক্ত করেন সেটার বেস ফর্ম থাকে না। বেস ফর্ম হচ্ছে এমন একটা রূপ যার কোনো রূপ পরিবর্তন করা হয়নি, কোনো রকম পরিবর্তন ঘটে নাই, সেটা বেস ফর্ম। সুতরাং এস বা ইএস যোগ করা যাবে না। আপনি যদি আইএনজি যোগ করতে চান সেটাও বেস ফর্মে থাকবে না। যদি আপনি কোনো ভার্বের আগে টু বসান সেইটাও বেস ফর্ম হয় না, কারণ এই টু প্লাস ভার্ব ওয়ান একটা ভিন্ন বিষয়। মোডাল অক্সিলারির পরে, মোডালের পরে এরকম ভাবে টু প্লাস ভার্ব ওয়ান হয় না, টু হয় না, শুধু বেস ফর্ম হয়, শুধু বেস ফর্ম। মোডালের পরে শুধু কি হয়, বেস ফর্ম হয়। এখন দেখেন আমাদের গতদিন আমি আপনাদেরকে বেস ফর্ম লিখে দিয়েছিলাম না যে হ্যাভ এবং বি হচ্ছে বেস ফর্ম, হ্যাভ এবং বি হচ্ছে বেস ফর্ম, আপনাদের মনে থাকার কথা, হ্যাঁ, যে এই দুইটা ব্যতিক্রমে দুইটা বেস ফর্ম এরকম হয়। এখন দেখেন আমরা যদি এতটুকু বুঝে থাকি
এতটুকু যদি বুঝে থাকি, এবার আমরা স্ট্রাকচারগুলোর দিকে একটু তাকাই। এই স্ট্রাকচারগুলোর দিকে একটু তাকাই ভালোভাবে। একটা বিষয় খেয়াল করেন, এখানে দেখেন স্ট্রাকচার মুখস্থ না করেও পারা যায়, মুখস্থ না করেও পারা যায়। আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কেন আজকে? কমেন্ট না দেখলে তো মনে হয় আমি হারিয়ে গেছি বা আপনারা হারিয়ে গেছেন। নাকি আপনারা কমেন্ট করতে ভুলে গেছেন? অনলাইনে ক্লাস করার কিন্তু একটা মজা আছে। বিছানায় শুয়ে শুয়ে ক্লাস, টেবিলে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস, অনেকভাবে ক্লাস করা যায়। হ্যাঁ, গাছতলে বসে বসে ক্লাস, রিক্সায় বসে বসে ক্লাস, অনেক রকমের ক্লাস করা যায়। তো এখন আপনারা কে কেমন ভাবে ক্লাস করছেন? একটু সারা শব্দ দিয়েন, একটু মনোযোগ দিয়েন, তাহলে কাজ হবে। হ্যাঁ, সম্রাট বালি ভাই, টেকে বউ স্যার, হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, একটু খেয়াল করেন, দেখেন আপনি যদি শুধু এই জিনিসটুকু জানেন যে মোডাল অক্সিলারি পরে বেস ফর্ম বসে, তাহলে না আপনি এই ফিউচার স্ট্রাকচার গুলো আপনি এমনিতেই পেয়ে যাবেন। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, মুখস্থ করতে হবে না। দেখেন আপনি প্রেজেন্ট বা পাস্ট প্রত্যেকটা বাক্যে শুধুমাত্র শ্যাল উইল যুক্ত করে দেন, তাহলে ফিউচার স্ট্রাকচার গুলো আপনি পেয়ে যাবেন। যেমন দেখেন সাবজেক্ট এবং ভার্ব ওয়ানের মাঝখানে শ্যাল উইল দেন, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব ওয়ান। এই যে সাবজেক্ট শ্যাল উইল দেখেন বেস ফর্ম ভার্ব ওয়ান, তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা কি করলাম, পেয়ে গেলাম, হয়ে গেল। আবার আপনি ধরেন এখানে শ্যাল উইল দিবেন, শ্যাল উইল ধরেন সাবজেক্টের পরে আমি যদি এখানে শ্যাল দেই বা আমি যদি উইল দেই, শ্যাল উইলের পরে আমাকে এম ইজ আর এর বেস ফর্ম দিতে হবে না। এম ইজ আর এর বেস ফর্ম কি? এম ইজ আর এর বেস ফর্ম হচ্ছে বি। এম ইজ আর এর বেস ফর্ম হচ্ছে বি। এটাই দেখেন সাবজেক্ট শ্যাল উইল, আর এই এম ইজ আরটা এখানে বি হয়ে গেল, ভার্বের সাথে তারপরে কি বসছে, আইএনজি বসছে। ভার্বের সাথে কি বসছে, আইএনজি বসছে। এখানে দেখেন ফিউচার হওয়ার স্ট্রাকচার কি, সাব শ্যাল উইলের পরে বেস ফর্ম। এই দেখেন শ্যাল উইলের পরে বেস ফর্ম আসছে, এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট। আবার বি ভার্বের পরে ভার্বের সাথে আছে আইএনজি, বি ভার্বের পরে আইএনজি থাকলে হয় কন্টিনিউয়াস। তাহলে এতটুকু হচ্ছে আমার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আর এতটুকু হচ্ছে কন্টিনিউয়াস, এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। দুইটা টেন্সের এখানে মিক্স, দুইটা টেন্স কি হয়েছে, মিক্স হয়েছে। আবার এখানে আপনি শ্যাল উইল দেন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল। শ্যাল উইলের পরে হ্যাভ বসানো যায় ভাই, হ্যাজ বসানো যায় না। শ্যাল উইলের পরে কখনোই হ্যাজ বসতে পারে না। শ্যাল উইলের পরে বেস ফর্ম বসে, হ্যাভ একটা বেস ফর্ম, হ্যাজ কোনো বেস ফর্ম না, হ্যাডও কোনো বেস ফর্ম না। তাহলে শ্যাল উইলের পরে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে নাকি হ্যাড হবে, এই কনফিউশন যেন না হয়। ঠিক আছে, এই কনফিউশন যেন না হয়। আমরা কি করব, আমরা সবসময় মনে রাখবো যে শ্যাল উইলের পরে শুধু হ্যাভই বসানো যায়, হ্যাজ হ্যাড বসানো যায় না, কারণ আমার বেস ফর্ম লাগবে। আপনি এখানে দেন সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল উইলের পরে হ্যাড এর কি দিতে হবে, বেস ফর্ম। হ্যাড এর বেস ফর্ম দিলে হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, ব্যাস ফিউচার স্ট্রাকচার পেয়ে গেলাম। আবার যদি আপনি বলেন যে ভাই আমি কি করব, এখানে শ্যাল উইল দিব, তাহলে শ্যাল উইল দেন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল দিলে হ্যাড বিন। হ্যাড বিন তো আর লেখা যাবে না, কারণ শ্যাল উইলের পরে তো আমি তো আর হ্যাড বসাইতে পারি না, কি বসাইতে পারি, হ্যাভ বসাইতে পারি। এই জন্য কি করেছি, হ্যাড, এই হ্যাড বিনকে হ্যাভ বিন করে দিয়েছি। আবার এইভাবে চিন্তা করতে পারেন যে ভাইয়া এখানে হ্যাভ হ্যাজ ছিল, হ্যাভ হ্যাজ তো হ্যাভ নেওয়া যায়, হ্যাজ তো নেওয়া যায় না, তাহলে হ্যাজ বাদ দিয়েছি, হ্যাভ নিলাম, হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে দেখেন এখানে কি কি ঘটেছে, এখানে ঘটেছে এরকমের শ্যাল উইল প্লাস বেস ফর্ম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তারপরে এটা হচ্ছে ফিউচার আর কি, এক কথায় হ্যাভ এর পরে ভার্ব থ্রি হচ্ছে পারফেক্ট, আর বিনের পরে হচ্ছে আইএনজি কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট আর হচ্ছে কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। একদম ম্যাথের মতো ভাই, এগুলো আন্দাজে হয় না, স্ট্রাকচার গুলো যে আন্দাজে আন্দাজে বানায় টানা এরকম ভাবে লিখছি, একদমই বিষয়টা এরকম না। এখানে রিজন আছে এরকম হওয়ার মানে পিছনে। তো আশা করি স্ট্রাকচার গুলো কেমন এরকম হয়েছে, কেন এরকম হয়েছে বুঝেছেন ভালোভাবে। কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, বাইরে দাঁড়িয়ে ক্লাস করছে আমাদের চৈতি সরকার আপু। যে আপু বাইরে মানে ভালো বাতাস আছে আজকে হালকা বাইরে, যা গরম। নেট প্রবলেম করছে আপু, আসলে নেট কয়েকদিন থেকে প্রবলেম, কারণ বাংলাদেশে যেই সাবমেরিন দিয়ে বাংলাদেশে কানেকশন আসে, সেই সাবমেরিনে কাজ চলছে। গতকালকে কাজ শেষ হওয়ার কথা ছিল, হয়েছে কিনা আমি এখনো জানি না। নেটওয়ার্কের অনেক বেশি প্রবলেম হচ্ছে, আমার এখানেও নেটওয়ার্ক অনেক প্রবলেম আছে।
ভিডিও হয়তো বা আটকে আটকে যাচ্ছে মাঝে মধ্যে, বা হয়তো বা আমাকে শুনতে পাচ্ছেন আর কি ঠিক মতো, বাট ভিডিও আপনারা হয়তো বা ওই রেজুলেশনে দেখতে পাচ্ছেন না, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমি আপনাদের সব মানে হাই কোয়ালিটির মানে টেকনোলজি দিয়ে ক্লাস নেই, এবং এখানে ভিডিও রেজুলেশন অনেক ভালো। আমি আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে মানে 60 ফ্রেম পার সেকেন্ড। হ্যাঁ, তো 60টা ফ্রেম যায় 1 সেকেন্ডে, আপনার মানে চোখের সামনে দিয়ে 60টা ছবি যায় আপনার, এই জন্য আপনি ভিডিওটা এইভাবে দেখেন। কিন্তু এখন আপনি যে ভিডিও দেখতেছেন, এখন আপনি ভিডিওতে পাচ্ছেন 14 থেকে 25টার মতো ফ্রেম পাইতেছেন, মানে অর্ধেকেরও কম, অনেক কম। ঠিক আছে, কারণ ভিডিও যে নেট স্পিড, আপনাকে বেশি ভালো ভিডিও দেখানো যাচ্ছে না। হ্যাঁ, তো এই কারণে আমি দেখতেছি যে 15 থেকে 60 তো অবশ্যই না, 15 থেকে 25-30 এরকম ফ্রেম আপনি দেখতেছেন। এই জন্য হয়তো বা মাঝে মধ্যে হচ্ছে আপনার একটু দেখতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, বাট কন্টিনিউ করতে হবে, কিছু করার নাই। আর বেশি সমস্যা হলে ক্লাস বন্ধ করে দিতে হবে। ওকে, আমার মনে হয় টেন্সের এই আলোচনা থেকে আপনারা মাথায় স্ট্রাকচার গুলো নিতে পারছেন। আশা করি কোনো সমস্যা হয় নাই আপনাদের বুঝতে। এখন স্ট্রাকচার নিজে নিজে আমি আমার বিশ্বাস, যারা এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা এগুলো সুন্দরভাবে এগুলো 2-4 বার যদি একটু এইভাবে লেখেন, স্ট্রাকচার মুখস্থ তো থাকবেই। আপনি এই স্ট্রাকচার নিজে নিজে বানিয়ে বানিয়ে ব্যবহার করতে পারবেন, কেন কোনটা হয়েছে নিজেই বুঝতে পারবেন, স্ট্রাকচার ঠিক লিখছেন নাকি ভুল লিখছেন। সেই সাথে আমরা এগুলো পরে কাজে লাগাইতে পারবো, খুব দ্রুত বিভিন্ন জায়গাতে কাজে লাগাইতে পারবো। এখন একটা নতুন কথা শুনেন। হ্যাঁ, দেখেন, ধরেন আগামীকাল বাবা বাড়ি আসবে, আমরা এই কথাটা কিভাবে বলবো? এটা কিভাবে বলবো? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটি আমরা বাক্যটা বলে থাকি। ফিউচার ইনডিফিনিটি আমরা বাক্যটা বলি যে, ধরেন আমরা বলি হি উইল কাম হোম টুমরো, সে আগামীকাল বাড়ি আসবে। হি উইল কাম হোম টুমরো, সে আগামীকাল বাড়ি আসবে। ওকে, ঠিক আছে। কিন্তু আগামীকাল কি অনেক দূরের সময় নাকি খুব কাছাকাছি সময়? আগামীকাল কি খুব দূরের সময় নাকি কাছাকাছি সময়? আমরা দেখেন এই কথাটা বাংলাতেও কিন্তু আমরা এইভাবে বলি। আমরা অনেকে এরকম ভাবে হয়তো বা মানে বলে থাকি যে কালকে বাবা বাড়ি আসছে, কালকে তিনি বাড়ি আসছেন, কালকে আসছেন। কন্টিনিউয়াসলি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াসলি বলি। আমি কালকে ঢাকা যাচ্ছি, কালকে আমরা চট্টগ্রাম বেড়াতে যাচ্ছি, দেখেন কন্টিনিউয়াসলি বলি। আই এম গোয়িং টু চট্টগ্রাম টুমরো, আগামীকাল চট্টগ্রাম যাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু এরকম ভাবে বলি। হ্যাঁ, দে আর কামিং হোম টুমরো, তার আগামীকাল বাড়ি আসছে, কন্টিনিউয়াস টেন্সে বলি। এর মানে হইলো যে বাক্যগুলো ফিউচার ইনডিফিনিটে বলা যায়, যে বাক্যগুলো ফিউচার ইনডিফিনিটে বলা যায়, এই কথাগুলো যদি নেয়ার ফিউচার হয়, নেয়ার ফিউচার মানে হচ্ছে খুব নিকট ভবিষ্যতে কাজটা ঘটে যাবে, যদি এরকম বোঝায়, তখন এই বাক্যগুলোকে আপনি ফিউচার ইনডিফিনিটে না লিখে, এই ফিউচার ইনডিফিনিটে না লিখে আপনি যদি চান এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবেন, তবুও আপনার বাক্যটা রাইট হবে, কোনো সমস্যা নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই বাক্য লেখা যাবে। কেউ যদি বলে যে হি ইজ কামিং হোম টুমরো, ওই কথাটাকে সে আগামীকাল বাড়ি আসছে, এটা না বলে কেউ যদি বলে সে আগামীকাল বাড়ি আসছেন, হি ইজ কামিং হোম টুমরো, তবুও বাক্যটা রাইট হবে, একদম কারেক্ট, কোনো সমস্যা নাই। এইভাবে বলা যাবে, এইভাবে বলা যাবে। যেমন আমি বলতে পারি যে আই উইল ভিজিট হিম টুমরো, আগামীকাল তাকে দেখতে যাব। দেখেন, আমি এই কথাটা বলতে পারি, আগামীকাল তাকে দেখতে যাব, আই উইল ভিজিট হিম টুমরো, আগামীকাল তাকে দেখতে যাব। এটা না বলে আমি বলতে পারি আই এম ভিজিটিং হিম টুমরো, আগামীকাল তাকে দেখতে যাচ্ছি, আগামীকাল তাকে দেখতে যাচ্ছে। আপনি দুইভাবে বলতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা, দুইটাই রাইট। হ্যাঁ, আবার দেখেন আই উইল গো টু স্কুল অন নেক্সট স্যাটারডে, আগামী শনিবার স্কুলে যাব, আগামী শনিবার স্কুলে যাব। আপনি এটা না বলে বলতে পারেন আই এম গোয়িং টু স্কুল অন নেক্সট স্যাটারডে, আগামী শনিবার স্কুলে যাচ্ছি, আগামী শনিবার স্কুলে যাচ্ছি। তার মানে যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে আপনি লেখেন, সরি ফিউচার ইনডিফিনিটে যেগুলো আপনি লেখেন, সেগুলো যদি আপনি চান যে আমি এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো, ফিউচার ইনডিফিনিটে না লিখে, আপনার কিন্তু বাক্যগুলো রাইট হবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, ইংলিশ আসলে অনেক মজা স্যার, আগে ভয় পাইতাম। জি, ভয় পাওয়া যাবে না আপু। হ্যাঁ, আপনারা তো আজকে নিয়ে প্রায় 4টা ক্লাস করে ফেললেন, তো আপনাদের কেমন লাগছে আসলে বলেন তো? মানে মনে কি কোনো আশা আসতেছে যে ভালো কিছু হবে, শিখতে পারবেন, মনে হচ্ছে? নাকি এখনো মনে হচ্ছে যে না, সম্ভব না, যা আছি তাই থাকবো? হ্যাঁ, এরকমটা জানাবেন অবশ্যই। হ্যাঁ,
মনে কেমন কেমন বোধ হচ্ছে জানাবেন, মনে কেমন কেমন লাগছে জানাবেন। ওকে, আমি টেন্সের আলোচনা শেষ করে দিব। ছোট্ট দুইটা কথা বলে আমি টেন্সের আলোচনা শেষ করে দিব। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে স্যার, কারণ এই বাক্যটা নিয়ার ফিউচার বোঝায়। নিয়ার ফিউচার বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট না। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট ইনডিফিনিট না ভাই। প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কালকে বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুধু বোঝায় হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং বোঝায় ইউনিভার্সাল ট্রুথ। আরেকটা জিনিস বোঝায় সায়েন্টিফিক ট্রুথ, এটা পরে বলে দেবো। আপাতত দুইটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট আর একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। প্রেজেন্ট ইনডিফিনিট শুধু দুইটা। নিয়ার ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা যায়। নিজের উপর তেমন কনফিডেন্স হচ্ছে না কেন জানি। কেন আপু, কি সমস্যা? কনফিডেন্স কেন নাই? নিজেকে যদি ভালো না বাসেন, হ্যাঁ, নিজেকে যদি ভালো না বাসেন তাহলে আর কাকে ভালোবাসবেন বলেন? নিজেকে যদি বিশ্বাস না হয় কাকে বিশ্বাস করবেন? কাউকে বিশ্বাস করা যাবে না। শুধু মানে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, শুধু একটু কষ্ট করতে হবে। আমি একটা কথা বলি, হ্যাঁ, আপনারা ভারতের বিজ্ঞানী প্রয়াত রাষ্ট্রপতি ভারতের এপিজে আব্দুল কালামের নাম শুনবেন। তার একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছেন যে আমরা অনেক মানুষই না শুধুমাত্র জ্বলতে চাই, কিন্তু আমরা কেউ হচ্ছে পুড়তে চাই না। মানে আমরা জ্বলতে চাই, পুড়তে চাই না। ধরুন আমি একটা মোমবাতিকে আমি জ্বালাবো, মোমবাতি জ্বলবে, মোমবাতি জ্বলে হচ্ছে আমাদেরকে ধরেন যে আগুন দিবে, হ্যাঁ, সে জ্বলতেছে। তো তার যদি আপনি আগুন না লাগান, না পোড়ান, সে কি জ্বলবে? সূর্য প্রথমে সে জ্বলে উঠছে, অনেক কষ্ট করছে, সে জ্বলে এখন আমাদেরকে কি করছে? আলো দিচ্ছে। আগে সে পুড়তেছে, পুড়তে পুড়তে আমাদের আলো দিচ্ছে। তো আপনি যদি নিজে জ্বলতে চান তাহলে আপনাকে আগে পুড়তে হবে, কষ্ট করতে হবে। এবং কষ্ট করলে একসময় কনফিডেন্স এইভাবে আপনার মধ্যে এমনিতেই আপনার মধ্যে আসবে, এমনিতে আস্তে 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 আপনার মধ্যে আসবে। ঠিক আছে, শুধু লেগে থাকেন। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, লেগে থাকতে হবে। শোনেন, আমি একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে শ্যাল উইলের ব্যবহার, শ্যাল উইলের ব্যবহার, এই শ্যাল উইলের ব্যবহার নিয়ে আপনাদের মধ্যে একটা মানে সমস্যা আছে। শ্যাল উইলের মধ্যে আপনাদের মধ্যে একটা সমস্যা আছে যে শ্যাল উইল আমি কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না, কখন ব্যবহার করা উচিত, কখন ব্যবহার করা উচিত না, এটা নিয়ে আপনারা একটু কনফিউশনের মধ্যে পড়বেন। আমি একটা জিনিস বলি যে এই জিনিসটা একটু শিখানেন, একটু বইয়ে পাবেন না এগুলা। ডিফারেন্স বিটুইন শ্যাল এন্ড উইল, শ্যাল উইলের মধ্যে পার্থক্য কি? প্রথম উইলের বিষয়টা একটু জানি। এখানে বলা আছে যে উইল ইজ ইউজ টু এক্সপ্রেস আ সিম্পল ফিউচার অ্যাকশন অর ইভেন্ট। ভবিষ্যতে কিছু একটা হবে, কিছু একটা করবেন, কিছু একটা ঘটবে। এই যে ভবিষ্যতে কিছু একটা হবে, আপনি শুধু এইটা বুঝাইতে চান, এইটা উইল দিয়ে বুঝাইতে হয়। এবং এইটা মোর কমনলি ইউজড ইন এভরিডে কনভারসেশন। এবং এইটা বর্তমানে যত মানে লেখালেখি, কথা বলা, সবকিছুতে উইলটাই ব্যবহৃত হয়। যেমন বলতেছে, যেমন আই উইল গো টু দা স্টোর টুমোরো, আগামীকাল আমি কি করবো? দোকানে যাব। উইল দিয়ে এভাবে বোঝায়। আর শেলের বিষয়টা কি দাঁড়ায়? শেলের বিষয়টা বলতেছে যে শেল ইজ লেস কমনলি ইউজড ইন মডার্ন ইংলিশ। যে এখন যে মডার্ন ইংলিশ, যে মডার্ন যুগ চলতেছে, এখন ইংলিশটা খুব কম ব্যবহৃত হয়। এন্ড ওফেন সাউন্ডস ফর্মাল অর ওল্ড ফ্যাশন। এটা একদম ফর্মালি শেল ব্যবহার করা হয় এবং ওল্ড ফ্যাশন। ফর্মালি ব্যবহার বলতে কি বোঝায় আমি একটু পরে দেখাচ্ছি, ফর্মাল ইউজ বলতে কি বোঝায়। এবং এটা ওল্ড ফ্যাশন, আগে শেল ব্যবহার করা হতো, এখন আর শেল কেউ ব্যবহার করে না। আর ইন সাম বলছে ইন সাম কেসেস শেল ক্যান ইন্ডিকেট ফিউচার অ্যাকশনস ফর দ্য ফার্স্ট পারসন। যে আই আর উই আছে, আই উই ভবিষ্যতে কিছু একটা করবে, এরকম ভবিষ্যতের একটা অ্যাকশন শ্যাল দিয়ে বোঝানো যায়, শ্যাল দিয়ে বোঝানো যায় টু সাজেস্ট আ সেন্স অফ অব্লিগেশন অর ইন্টেনশন। এটার মানে হচ্ছে, যেমন আই শ্যাল গো হোম, এটার মানে হচ্ছে বাইরে আমি বাড়িতে কালকে যাইতেই হবে, নাহলে তো বাবা মাইরাই ফেলবে। কালকে যদি বাড়ি না যাই মানে আমি বাধ্য হয়ে যাচ্ছি। শ্যাল দিয়ে যদি আপনি বলেন, শ্যাল দিয়ে যদি আপনি বলেন যে আই শ্যাল গো হোম টুমোরো, আগামীকাল আমি বাড়ি যাচ্ছি, তখন এটা দিয়ে বোঝাবে যে আপনি কালকে বাড়ি যেতে বাধ্য, আপনাকে বাধ্য করা হচ্ছে কোন একভাবে।
হয়তো বাধ্য করা হচ্ছে, বা আপনি হয়তো বা কোন একটা দরকারে বাধ্য হয়ে গেছেন, চাইতেই হবে। আর উইল দিয়ে বোঝায় ইচ্ছা, আই উইল গো হোম টুমরো, আগামীকাল আমি বাড়ি, এটা আমি উইল মানে আমি ইচ্ছা বোঝাচ্ছি যে আমি যাইতেও পারি নাও যেতে পারি, বাধ্যতামূলক না। তো আমি ধরেন যে বললাম যে তোমার সাথে কালকে দেখা করব, হ্যাঁ, আই শেল মিট ইউ টুমরো, আগামীকাল তোমার সাথে দেখা করবো, ভাই আমি কি বাধ্য আপনার সাথে দেখা করতে? না, কিন্তু শেল দিব না। আমার তো নিঃশ্বাসের 1 সেকেন্ড ভরসা নাই, কালকে বাঁচবো শিওর আছে যে আমি বাধ্যতামূলক সেই ভবিষ্যতে কাজটা করবই না। শেল দিয়ে বাধ্যতা বোঝায়, এটা মনে রাখবেন, এই জন্য শেল এখন ব্যবহৃত হয় না। আমরা কথা মানে বলছি যে কালকে এটা করব, বাট আমি তো প্রমিস করছি না, প্রতিজ্ঞা করছি না আপনার সাথে। যদি আমি প্রতিজ্ঞা করি যে ভাই কালকে যাই ঘটুক তোমার সাথে দেখা করবে, তখন শেল দিয়ে বলবো, বাধ্যতামূলক আমি বুঝাবো করবো এটা, তখন শেল বলবো, আর নয়তো শেল বলবো না। নর্মালি আমরা কি বলবো, আমরা আমরা কি করব, আমরা অবশ্যই উইল ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে এই যে ফর্মাল ইউজের কথাটা আমি আমি বলছি, যে ফর্মাল ইউজ হচ্ছে মানে কোথায় করা হয়। হ্যাঁ, এইটার ব্যাখ্যা আমি উপরে এতক্ষণ দিলাম, এটা আপনারা একটু পড়েন, যাতে ভালো লাগে ইংলিশ একটু পড়ে বোঝার চেষ্টা করেন। আমি ব্যাখ্যা বাংলায় বুঝাই দিচ্ছি, অসুবিধা নাই। যারা পড়ে বুঝবেন না তাদের এটা নিয়ে মাথা না ঘামাইলেও চলবে, অসুবিধা নাই। আরেকটা বিষয় শুধুমাত্র বুঝেন, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমাদের ওই যে বিভিন্ন ল, আইন তৈরি করা হয়, হ্যাঁ, আইন তৈরি করা হয় অনেক, মানে সংবিধানের মধ্যে অনেক কিছু বলা হয়। হ্যাঁ, তো ধরেন আমি যদি বলি যে একজন যদি কোনো অপরাধ করে, একজন আসামি যদি অপরাধ করে, তাকে এই শাস্তিটা দিতেই হবে, বা এইটা কি আসলে ইচ্ছা? ধরেন একটা আইন পাশ করলাম সংসদে, একটা আইন হলো, ওইটা কি আসলে ইচ্ছা নাকি ওইটা বাধ্যতামূলক, ওইটা করতেই হবে। একজন জাজ ধরেন মানে পেনাল কোডের দ্বারা মানে বলছে যে কেউ যদি কাউকে খুন করে তাকে ফাঁসি দেওয়া হবে, ভাই এইটা তো বাধ্যতামূলক, তাকে করতে হবে। যদি প্রমাণিত হয় যে সে খুন করছে, তাহলে তাকে শাস্তিটা দিতে বাধ্যতামূলক। এই যে বাধ্যতামূলক বিষয়টা, এইটা যখন বোঝায়, তখন থার্ড পার্সনের সাথেও শেল বসতে পারে, তখন থার্ড পার্সনের সাথেও কি বসতে পারে, শেল বসে। যেমন এখান দেখেন বলছে the defendant shall provide all necessary documents to the court by the specified deadline। এখানে দেখেন এই দ্য ডিফেন্ডেন্ট যেটা আছে, এই ডিফেন্ডেন্ট এইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তারপরও শেল বসে। কেন জানেন? কারণ এইটা একটা আইনের ভাষা, আইন। এখানে বলা হচ্ছে যে এই যে বিচার প্রার্থী, তাকে অবশ্যই কি করতে হবে, প্রয়োজনীয় সকল ডকুমেন্ট কোর্টে একদম নির্দিষ্ট ডেটের মধ্যে কি করতে হবে, সাবমিট করতে হবে, করতেই হবে, যদি সে ন্যায় বিচার চায়, আর না চাইলে তো নাই। হ্যাঁ, যেমন এখানে বলছে she shall refrain from disclosing confidential information to third party, যে তাকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে, মানে প্রকাশ করা থেকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন টু দ্য থার্ড পার্টি, যে সে তৃতীয় পক্ষকে আমাদের মানে গোপন তথ্য সে অন্যদের কাছে ফাঁস করে দিবে, এইটা থেকে তাকে অবশ্যই দূরে থাকতে হবে। এই যে আপনি অবশ্যই বাধ্যতামূলক বোঝাচ্ছেন না, এই জোর দিয়ে বোঝানোর জন্য থার্ড পার্সনের সাথেও শেল ব্যবহার করতে হবে ভাই, তখন অবশ্যই আপনাকে শেল ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের যারা সংবিধান পড়বেন, যখন আপনারা জব মার্কেটের মানে পড়াশোনায় আসবেন, তখন আপনারা দেখবেন যে আমাদের অনেক এই সংবিধানের অনেক ভাষা, অনেক কিছু আছে যেখানে আপনাকে অবশ্যই আপনাকে সেখানে কি করতে হবে, শেলই ব্যবহার করতে হবে। সংবিধানে দেখবেন শেল ব্যবহার করেছে, উইল লেখে নাই, কারণ এগুলো বাধ্যতামূলক, মানতেই হবে আমাদেরকে, এদেশের নাগরিক হিসেবে আমাদের এগুলোকে মেনে চলতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম শেল দিয়ে বাধ্যতামূলক কিছু করা বোঝায়, আর উইল দিয়ে ইচ্ছা বোঝায়। তো আমরা নর্মালি ইচ্ছার কথা বলি, এই জন্য আমরা শেল ব্যবহার করবো না, আমরা উইল ব্যবহার করবো। তো টেন্স নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো শেষ, টেন্স নিয়ে আর কোনো আলোচনা আপাতত লাগবে না। টেন্স নিয়ে আপনাদের সাথে আরো আমি অনেক আলোচনা করব, সেটা করবো গিয়ে আপনাদের যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব পড়াতে গিয়ে আর অনেক আলোচনা আসবে, তখন এগুলো পর্যায়ক্রমে আস্তে 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 আমি এগুলো ক্লিয়ার করে দিব, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন চলেন আমি শীটটা দিয়ে দিব, এক্সাম্পল গুলো আপনারা আরো একটু পড়েন, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আমাদের পরবর্তী টপিকটা শুরু করব। একটু সময় দেবেন, আমি একটা ফাইল নিয়ে নিয়েছি আপনাদের জন্য।
আচ্ছা, এখন আমাদের দুইটা জিনিস আমাদের একে একটু মানে খেয়াল করে পড়তে হবে। দুইটা জিনিস আমরা শিখবো, হ্যাঁ, দুইটা জিনিস শিখবো। টেন্সের হচ্ছে প্রাইমারি আলোচনা শেষ, কিন্তু এটার ইফেক্টটা ফিল করতে গেলে যদি আপনি এটাকে কাজে লাগাইতে চান, দেখেন টেন্স এত কষ্ট করে শিখছেন, টেন্স পড়া মানে কিন্তু এই না যে আপনি শুধু পড়লেন আর হচ্ছে আপনার মানে কি বলে যে সবকিছু হয়ে গেল, হ্যাঁ, আপনি সব পেরে গেলেন, বিষয়টা এরকম না। এই টেন্সের ইফেক্ট গুলো আপনাকে বুঝতে হবে। তো এই জন্য আপনাকে টেন্স আইডেন্টিফিকেশন এবং হচ্ছে টেন্স চেঞ্জিং, আইডেন্টিফিকেশন এবং হচ্ছে টেন্স চেঞ্জিং, দুইটা জিনিস পড়তে হবে। এখন আপনি একটু মানে মনে রাখবেন যে যদি একটু কষ্ট হয়, একটু কষ্ট হবে, মাথার মধ্যে অনেক কিছু নিতে হবে, কিন্তু এই জায়গাতে আপনি যা শিখবেন, এইটা শেখার ফলে আপনি টেন্সকে ব্যবহার করা শিখবেন। আপনার যে কাজ, আপনার যে পড়াশোনা, এই সবগুলো জায়গাতে টেন্সের আপনি অ্যাপ্লিকেশনটা শিখবেন এবং এমনভাবে শিখবেন যে আর জীবন এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এই টপিকে শিখবো টেন্স চেঞ্জিং। প্রথমত আমরা চেঞ্জিংটা শিখবো, যে চেঞ্জিং আমরা কিভাবে করি, এবং পরবর্তীতে আমরা শিখবো আইডেন্টিফিকেশন। একটা বাক্য দেখাই আপনি বুঝবেন যে এটা কোন টেন্সে আছে, দেখাই চিনবেন আপনি, মানে দেখলেন, তাকাইলেন আর বুঝা গেলেন যে এটা কোন টেন্সে আছে বা এটার মধ্যে কি করতেছে। হ্যাঁ, এটা আমাদের মানে পরবর্তীতে খুব কাজে দিবে। এখন আমরা প্রথমে চেঞ্জিংটা শিখবো, টেন্স চেঞ্জিং শিখবো। তো যখন আমরা টেন্স চেঞ্জিং শিখি, টেন্স চেঞ্জিং শেখার জন্য আমাদের প্রথমত যেটা লাগে সেটা হচ্ছে আমাদের টেন্স চেঞ্জিং শেখার জন্য আমাদের প্রথমত লাগে টেন্সের স্ট্রাকচারগুলি খুব ভালোভাবে মাথায় নেওয়া। আমি কিন্তু অলরেডি গতদিন বলে দিয়েছিলাম যে আপনার স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন, খুব ভালোভাবে। হ্যাঁ, আমি কিন্তু ওই মানে কোনো মতো পড়তে বলি নাই ভাই, কোনো মতো কিন্তু পড়তে বলি নাই, খুব ভালো করে কিন্তু স্ট্রাকচার পড়তে বলছিলাম এবং বলছিলাম যে এমনভাবে পড়েন যেন 15 সেকেন্ডে আপনি বুঝে ফেলেন। যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, একটা জিনিস দেখাই কেন এটা বলতেছি। ধরেন পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে 24 BCS এর একটা প্রশ্ন ছিল যে জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেইজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। হ্যাঁ, এই বাক্যটা দেখেন, 24 BCS এর প্রশ্ন। এখানে কি ইজ হ্যাভিং হবে, এখানে কি হ্যাজ হবে, হ্যাজ এর পরে কি আরেকটা হ্যাড বসতে পারে, এখানে কি ওয়াজ হ্যাভিং হবে নাকি শুধু হ্যাড হবে, ঠিক আছে, কি হবে? আনসার হচ্ছে হ্যাজ হ্যাড হবে। এই যে হ্যাজ এর পরে হ্যাড হবে, এই হ্যাজের পরে যে হ্যাড হইতে পারে, হ্যাজের পরে যে হ্যাড হইতে পারে, এইটা আপনার মাথায়, এই যে টেন্সের যে আপনি পড়লেন, টেন্সের স্ট্রাকচার পড়লেন, স্ট্রাকচারে কি আপনি পাইছেন যে হ্যাজের পরে হ্যাড হয়? কখনো কখনো দেখবেন হ্যাডের পরে আবার একটা হ্যাড বসতেছে, দুইটা হ্যাড পাশাপাশি বসতেছে, দুইটা হ্যাড পাশাপাশি বসতেছে। এগুলো মুখস্থ করে মনে রাখতে গেলে এটা অনেক কঠিন, কিন্তু আমি যেভাবে বুঝাবো এইভাবে যদি আপনি বোঝেন তাহলে আপনার অনেক উপকার হবে, অনেক উপকার হবে। কিসে কিসে উপকার হবে আমি বলি, টেন্স চেঞ্জিং কিসে কিসে উপকার হবে আমি একটু বলি। আপনি আপনি যেই যে জায়গাতে এটার উপকার পাবেন সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনার জন্য ক্লিয়ার হবে। দেখেন এই জিনিসগুলো, প্রথম হচ্ছে আপনি টেন্স আর জীবনে ভুলবেন না। প্রথম কথা, টেন্সের স্ট্রাকচারের প্রয়োগটা আপনার মাথায় খুব ভালো করে ঢুকবে, খুব ভালো করে আপনার মাথায় ঢুকবে। টেন্সের স্ট্রাকচারগুলো এমন ভাবে আপনার মাথায় থাকবে, দেখাই আপনি চিনে যাবেন কি হবে। আপনাকে অনেক বাক্য দিতে পারি, ধরেন আমি একটা বাক্য দিলাম এরকমের যে আমি লিখলাম যে আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। আপনি যে টেন্সের স্ট্রাকচার পড়ছেন, কোন একটা স্ট্রাকচারে কিন্তু এরকম ছিল না যে আই ওয়াজ ইনভাইটেড, ওয়াজ এর পরে ভার্ব 3, এইটা আপনি পড়েন নাই। আপনি পড়ছিলেন ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি দিলে পাস্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু ওয়াজ এর পরে ভার্ব 3 বসলে কি হয় জানতে হবে না? এরকম অনেক কিছু তো আছে, অনেক কিছু আছে। এগুলোর আপনি রেজাল্ট পাবেন যদি আপনি টেন্স চেঞ্জিংটা শিখেন। টেন্স আইডেন্টিফিকেশন দেখে চিনা যাবেন এটা কোন টেন্সে আছে যদি আপনি এই প্র্যাকটিস গুলো করেন। হ্যাজের পরে হ্যাড হয়, হ্যাড হ্যাড হয়, এগুলো আপনি চিনবেন। ন্যারেশন যারা আপনারা ইতিমধ্যে প্র্যাকটিস করছেন আপনারা জানেন যে আসলে ন্যারেশন আমাদেরকে টেন্সটা চেঞ্জ করতে হয়, টেন্স চেঞ্জ করতে হয় ন্যারেশনে। ন্যারেশন অনেকেই পারে না, কারণ হচ্ছে তারা টেন্স চেঞ্জিং পারে না। হ্যাঁ, তো আমি যে এখন টেন্স চেঞ্জিং শেখাবো, টেন্স চেঞ্জিং এর মধ্যে মূলত ন্যারেশন অর্ধেক পড়াই ফেলবো, এখানে ন্যারেশন অর্ধেক শেষ করে ফেলবো, আর ন্যারেশন পড়ানোর সময় হচ্ছে বাকি অংশটা শেষ হবে, ঠিক আছে?
তো এই কারণে আপনাদেরকে এটা শিখতে হবে, খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে এবং বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। এখন থেকে কিন্তু আমি হোমওয়ার্ক দেওয়া শুরু করব, এই টেন্স চেঞ্জিং থেকে আমি হোমওয়ার্ক দেওয়া শুরু করবো আপনাদেরকে। তো গুরুত্ব সহকারে ট্রাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো টেন্স চেঞ্জিং আমরা যদি শিখতে যাই, আমরা আসলে কিভাবে শিখব? প্রথম কথা হলো যে আপনি প্রথমত যেটা আপনি করবেন, আপনি সবগুলি স্ট্রাকচার মাথায় নিবেন প্রথমত। তারপরে সহজ কিছু বাক্য দিয়ে আমরা বাক্য পড়া শুরু করব, একদম সহজ কিছু মানে বাক্য দিয়ে আমরা শুরু করব। তারপর আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। কয়েক স্টেপে আমি এগুলো দেখাবো আপনাদের, কিভাবে করবেন একটা আইডিয়া নেন। দেখেন, ধরেন আমাকে অনেক বড় একটা বাক্য দিল, বাক্যটা এরকমের, হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। অনেক বড় একটা বাক্য দিয়েছে। আমি নর্মালি যতটা আমি শিখছি সেখান থেকে আমি জানি যে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্বের সাথে যদি আইএনজি থাকে এটা হচ্ছে ফিউচার, এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের একটা বাক্য দিয়েছে। একটা সেন্টেন্সের মধ্যে আপনি মনে রাখবেন, একটা সেন্টেন্সের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত ভার্ব একটা সেন্টেন্সে থাকতে পারে। একটা সেন্টেন্সে পাঁচটা পর্যন্ত ভার্ব থাকতে পারে, চারটা, পাঁচটা, একটা, দুইটা, কোনো বাক্যে একটা থাকে, কোনো বাক্যে দুইটা থাকে, কোন সেন্টেন্সে তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত ভার্ব একটা বাক্যে থাকতে পারে। মনে রাখবেন, সব শেষে যে ভার্বটা থাকবে এইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর এর আগে যেটা থাকবে এইটা অক্সিলারি ভার্ব, এইটাও অক্সিলারি ভার্ব, এইটা অক্সিলারি ভার্ব, সব হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো সব অক্সিলারি ভার্ব, ঠিক আছে? সব অক্সিলারি ভার্ব, শুধু শেষেরটা হচ্ছে মেইন ভার্ব। এবং টেন্স চেঞ্জিং এ আমি যখন কোথাও টেন্স চেঞ্জিং শিখবো, মাথায় মানে কথাটা ঢুকিয়ে রাখেন ভালোভাবে, সেটা হচ্ছে টেন্স চেঞ্জিং শেখার জন্য আমার এই অক্সিলারি ভার্বগুলোর কোনো দরকার হয় না। আমি এই অক্সিলারি ভার্বগুলোকে বাদ দিয়ে দেব, এগুলো আমার কোনো দরকার নাই। আমার শুধু কি লাগবে জানেন? আমার শুধু লাগবে সাবজেক্টটা লাগবে, আর এই যে মেইন ভার্বটুকু আছে না, মেইন ভার্ব, এই আইএনজি আমার দরকার নেই, শুধু মেইন ভার্বটুকু লাগবে, আমার আর কিছু লাগবে না। তাহলে আপনাকে যত বড় সেন্টেন্সই দেখ, যখন আপনি টেন্স চেঞ্জিংটাকে যখন আপনি মানে মানে করতে যাবেন, কোন একটা বাক্যে টেন্স চেঞ্জ যখন করতে যাবেন, আপনার প্রথম কাজই হবে সেই বাক্য থেকে অক্সিলারি ভার্বগুলা সব বাদ দিয়ে দিবেন, দরকার নাই, অক্সিলারি ভার্ব আমার লাগবে না, সাবজেক্ট নিব, মেইন ভার্ব নিব, নিয়ে আমি ট্রাই করব। এখন এই বাক্যটা আমাদের মোট টেন্স হচ্ছে 12টা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে পাইলাম আরো 11টা টেন্স আছে। আমরা শেখার জন্য শুরুর দিকে প্রত্যেকটা সেন্টেন্স এরকম 11টা টেন্সে আমরা চেঞ্জ করা শিখবো। 11টাতেই প্রথমে চেঞ্জ করব, 11টাতেই করব। যেমন ধরেন শুরু করব প্রেজেন্ট থেকে, প্রথমে প্রেজেন্টের 4টা, তারপরে পাস্টের 4টা, তারপরে ফিউচারের 3টা। ফিউচারের তো একটা লেখাই আছে, আর ফিউচারের 3টা লিখবো। এই মোট 11টা টেন্স আমি নিচে নিচে কি করব, একটা একটা করে লিখবো। তো কেমনে লিখবো দেখেন, প্রথমে আমি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে আমার কি লাগে? প্রেজেন্ট ইনডিফিনিট লাগে আমার সাবজেক্ট প্লাস লাগে ভার্ব 1। তাহলে আমি লিখবো সাবজেক্ট হচ্ছে হি, আর আমার ভার্ব 1 হচ্ছে প্লে, হি প্লে ক্রিকেট। এখন আমি এটা লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট। বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট লিখলেই এস বা ইএস হবে কিনা টেস্ট করতে হবে। করি, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার? হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো আমার এস লাগবে। ও এর আগে যদি ভাওয়েল থাকে নিয়ম হচ্ছে শুধু এস যোগ করা লাগবে, তাহলে শুধু এস দিয়ে দিলাম, হি প্লেস ক্রিকেট। তাহলে প্রেজেন্ট মানে ইনডিফিনিট হয়ে গেছে। এবার লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকে? সাবজেক্টের পরে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রথমে লিখলাম সাবজেক্ট, সাবজেক্টের সাথে কি বসে? এম ইজ আর, হি এর সাথে বসে ইজ, হি সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে ইজ বসে। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে? প্লে, তাহলে প্লে এর সাথে কি করব? আইএনজি দিব, হি ইজ প্লেইং ক্রিকেট, হি ইজ প্লেইং ক্রিকেট লিখবো, হয়ে গেল হি ইজ প্লেইং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক এইভাবে কি করব, প্রত্যেকটা টেন্সে এটাকে চেঞ্জ করব। যেমন দেখেন, তাহলে প্রথমটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে হি প্লেইস ক্রিকেট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাইলাম হি ইজ প্লেইং ক্রিকেট। এরপরে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট করি, প্রেজেন্ট পারফেক্টের প্রথমে হি, হি এর পরে আমার লাগে হ্যাভ অথবা হ্যাজ। সিঙ্গুলার না হি, সিঙ্গুলারের সাথে কি বসে? হ্যাজ বসে, তাহলে লিখবো হি হ্যাজ। তারপরে প্লে এর ভার্ব হচ্ছে প্লেড, হি হ্যাজ প্লেড ক্রিকেট,
হি হ্যাজ প্লেড ক্রিকেট। বেশ, পারফেক্ট হয়ে গেল। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে কি লিখতে হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, তাহলে কি হয়ে গেছে? আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এরপরে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে কি লেখে? সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল, সে ক্রিকেট খেলেছিল। পাস্ট কন্টিনিউয়াসে হি ওয়াজ প্লেইং ক্রিকেট। পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে প্লেড ক্রিকেট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট। এরপর দেখেন আমরা ফিউচারে যদি লিখি হি উইল প্লে ক্রিকেট। ফিউচার কন্টিনিউয়াসে যদি লিখি সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, তাহলে হি উইল বি, তারপরে ভার্বের সাথে কি দিব? আইএনজি দিব, প্লেইং ক্রিকেট। তারপরে হচ্ছে হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট। এগুলো ফিউচার পারফেক্ট। এই তো আমার সবগুলো টেন্স হয়ে গেল, ঠিক আছে। আর ওই যে ফিউচার পারফেক্ট যেটা আমাদের প্রশ্নটা ছিল হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এই হচ্ছে মোট 12টা টেন্স। ঠিক এইভাবে ট্রাই করতে হবে। প্রথম দিকে একদম সহজ বাক্য দিয়ে ট্রাই করব, পরে কিছু ঝামেলার বাক্য আছে। ওই যে হ্যাভ হ্যাজ কিভাবে হয়, হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড কিভাবে কি হয়, তারপরে হচ্ছে হ্যাড বিন কিভাবে হয়, টেন্স চিনার ক্ষেত্রে কিছু ঝামেলা আছে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তবে আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যদি এইটা হচ্ছে যারা আরো ভালো শিখতে চান বা বাক্যের মিনিং গুলো বুঝতে চান, তারা না এইভাবে একটু ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে মিনিং গুলা খেয়াল করা। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। হি ইজ প্লেইং ক্রিকেট, সে এখন ক্রিকেট খেলতেছে বা সে ক্রিকেট খেলছে। হি হ্যাজ প্লেড ক্রিকেট, প্রেজেন্ট পারফেক্ট কাজটা শেষ, মানে সে ক্রিকেট খেলেছে। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, এইটার অর্থ সে খেলছে। এখানে একটা সময় উল্লেখ থাকার কথা, সিন্স ফর প্লাস সময় উল্লেখ থাকার কথা, কিন্তু বাক্যে যেহেতু কোনো সময় দেয় নাই, আমরা এই জন্য সময় দেইনি, এবার থাকার কথা ছিল আর কি। তো এইটার অর্থ হচ্ছে এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতোই, হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট মানে সে ক্রিকেট খেলছে। সময় উল্লেখ থাকলে বলতাম যে সে 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে। সময় উল্লেখ নাই, ওটা বলছি না, এজন্য বলছি সে ক্রিকেট খেলছে। পাস্ট ইনডিফিনিট অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলেছিল, পাস্ট ইনডিফিনিট খেলেছিল, সে ক্রিকেট খেলছিল। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটের যে অর্থ পাস্ট পারফেক্টের একই অর্থ। সে ক্রিকেট খেলেছিল, সে ক্রিকেট খেলেছিল, একই অর্থ। পাস্ট কন্টিনিউয়াসের যে অর্থ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একই অর্থ। সে ক্রিকেট খেলছিল, এটার অর্থ সে ক্রিকেট খেলছিল, সেম অর্থ। কন্টিনিউয়াস ইনডিফিনিট পারফেক্ট সেম অর্থ, একই অর্থ। জাস্ট পারফেক্ট একটা সময় উল্লেখ থাকতো আর কি, তখন বলতাম যে সে সকাল থেকে ক্রিকেট খেলছে, এরকম ভাবে বলতাম। আর ফিউচারের অর্থগুলি কেমন হয়? সে ক্রিকেট খেলবে, সে ক্রিকেট খেলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে চলতে থাকবে, সে ক্রিকেট খেলতে থাকবে। সে ক্রিকেট খেলে থাকবে, অর্থাৎ তার খেলাটা শেষ হয়ে গিয়ে থাকবে, এটা বলতেছে যে বাইরে তার খেলাটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, তার খেলা শেষ হয়ে যাবে, আমি যখন বাড়ি যাবো যেতে যেতে তার খেলা শেষ হয়ে থাকবে। এই যে সে ক্রিকেট খেলে থাকবে, আমি অনুমান করছি সে হয়তো খেলা শেষ করে থাকবে, এটা বোঝাচ্ছে। আর এটার অর্থ সেই ফিউচার কন্টিনিউয়াস, আর এটার অর্থ একই, সে ক্রিকেট খেলতে থাকবে। সময় উল্লেখ থাকে শুধু বলতাম সে 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবে, সে 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবে। এইভাবে ভাই প্রত্যেকটা টেন্সের মিনিং গুলো একটু খেয়াল করতে পারলে অনেক ভালো হয়, অনেক উপকার পাবেন। তাহলে যে আপনাদের কম্পালসারি ইংলিশে প্যাসেজ হচ্ছে আপনার সলভ করতে হবে। যেমন এই আপনাদের এই ব্যাচে অনেকে আমার ছোট ভাই বোন আছে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে সামনে, অনেক ছোট বাট এখনই আমার কাছে পড়তে যায়। আবার অনেকে আছে যে যাদের ভাই বোনরা হচ্ছে আমার ওই যে পেইড ব্যাচের হচ্ছে বিসিএস এর কোর্স করে, তাদের ছোট ভাই বোনদের কিন্তু এই কোর্স অনেকে ভর্তি করে দিয়েছে, অনেকে আছে এই কোর্সে। হ্যাঁ, এসএসসি ইন্টারমিডিয়েট 9 10 এ পড়ে, ক্লাস 7 এরও স্টুডেন্ট আছে এই ব্যাচে। তারা এই ছোটবেলা থেকে এগুলো শিখছে, তাদের কিন্তু অনেক মানে স্পোকেন ইংলিশ শেখা বলেন, তারপরে জানেন স্পোকেন ইংলিশে যারা এইরকম মিনিং বুঝে না এদের স্পোকেন শেখা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন। টেন্সি মিনিং যারা ধরতে পারে স্পোকেন শেখা অনেক কঠিন হয়ে যায়। এগুলো যারা সুন্দর করে একটু মানে প্র্যাকটিস করবেন, আমি যে এখানে কয়েকটা বাক্য লিখে বুঝালাম এরকম তো আপনি আরো অনেক প্র্যাকটিস করবেন, আরো করাবো, আরো লেখাবো, হোমওয়ার্ক দিব, যাই লেখেন আপনি শব্দটার মিনিং বুঝেন
এবং পুরো বাক্যটার মিনিং বুঝেন কি বলেছে, মিনিং বুঝে বুঝে পড়েন, তাহলে আপনার ইংলিশের আর আপনি ভয় পাবেন না। ঠিক আছে, একদম ভয় পাবেন না, মানে কোনো ভয় থাকবে না আপনার আপনার মধ্যে, কিন্তু বুঝে বুঝে পড়েন। আমি আবার বলতেছি কেমনে পড়বেন, হ্যাঁ আমি আরেকবার বলতেছি, খেয়াল করেন মিনিং গুলা। এই যে এইভাবে বলবেন, যেমন হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে, হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে, মানে শেষ, চলছে, এখন চলছে আর শেষ, এরকম বুঝে বুঝে আনসার করবেন। আর কন্টিনিউয়াস এর অর্থগুলো সেম হয়, এটার যে অর্থ এটার সেম অর্থ। হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট মানে সে ক্রিকেট খেলছে, সেম অর্থ। সে ক্রিকেট খেলেছিল, সে ক্রিকেট খেলছিল, সে ক্রিকেট খেলেছিল, সে ক্রিকেট খেলছিল, সেম অর্থ, এটা এটা যে অর্থ এটা এটা সেম অর্থ। হ্যাঁ, ফিউচারে হচ্ছে সে ক্রিকেট খেলবে, ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতে চলতে থাকবে, সে ক্রিকেট খেলতে থাকবে, সে ক্রিকেট খেলে থাকবে, মানে খেলাটা শেষ হয়ে যাবে। আর এখানে বোঝাচ্ছে এটার অর্থ ফিউচার কন্টিনিউয়াস এর মতোই, ফিউচার কন্টিনিউয়াস এর সে ক্রিকেট খেলতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর অর্থ সে ক্রিকেট খেলতে থাকবে, সেম অর্থ। দেখেন কত সহজ হয়ে গেল, কত সহজ হয়ে গেল। ঠিক আছে, আপনি এইভাবে যেই বাক্যই লিখবেন মিনিং বুঝে বুঝে পড়বেন। আপনাদের অনেকের আছে প্যাসেজ সলভ করতে হবে, এসএসসি তে প্যাসেজ সলভ করতে হয়, প্যাসেজ থেকে প্রশ্নের আনসার লিখতে হয়। আমাদের যে এইচএসসি তে করতে হয়, ডিগ্রি পরীক্ষা বা আপনার যে অনার্স কে কম্পাস ইংলিশ পরীক্ষা দেবেন, দেখবেন প্যাসেজ দিবে, এটা থেকে সলভ করতে হবে, করে প্রশ্নের আনসার লিখতে হবে, সামারি লিখতে হবে, অনেক কিছু আছে এরকম লিখতে হবে, প্যারাগ্রাফ লিখ, কম্পোজিশন লিখতে হবে। মিনিং না বুঝলে আপনি কি লিখবেন? মিনিং না বুঝলে আপনি ইংলিশ পড়েও লাভ নাই, মানে আপনি লিখতেও পারবেন না, বলতে পারবেন না, পড়েও বুঝবেন না, মানে একটা রসকসীন জিনিস হয়ে যাবে। আর মিনিং বুঝলে পরে আপনি লিটারেচারের ডিপে ঢুকতে পারবেন, সাহিত্য বুঝবেন, এই মানে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে, অন্যের অনুভূতি ধরতে পারবেন, মুভি কি বলতেছে বুঝতে পারবেন, অনেক লাভ হবে মিনিং বুঝে পড়েন আর কি। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু, এখন আপনার কোনো ভোকাবুলারি শিখতে হবে না। হ্যাঁ, এখন কোনো ভোকাবুলারি শিখতে হবে না। আপনাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এখন আপাতত দুইটা, একটা হচ্ছে আমার যে শীটটা, আমি ভার্বের দুইটা শীট দিয়েছি, ওগুলোর জন্য একটাও মিস না থাকে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসে যা বলতেছি, যা বলতেছি শেষ করে মাথায় রাখবো, যে রিভিশন দেওয়ার পদ্ধতি বলছে, এবার রিভিশন দেওয়া, দুইটা কাজ শুধু করেন। আর কখন ভোকাবুলারি পড়া লাগবে, কেমনে পড়া লাগবে, এটা আমি সামনে শেখাবো, সময় আসলে আমি বলবো, টেনশন নিয়েন না। ঠিক আছে, আপাতত মাথায় কোনো টেনশন নিয়েন না। তাহলে আমি এইটার চেঞ্জিংটা আপনাদেরকে শিখাইলাম, সহজ একটা বাক্য। এবার আপনাদেরকে একটা কাজ দেই, যাদের সামনে খাতা আছে, হ্যাঁ তারা ঝটপট একটা জিনিস করেন তো, যে মাহি, মাহি, মাহি ইজ, আচ্ছা মাহি ওয়াজ কলিং মি, মাহি আমাকে ডাকছিল, আমি পাস্ট কন্টিনিউয়াস লিখে দিচ্ছি, তাই না? বাকি 11টা টেন্স আছে, বাকি 11টা টেন্সে চেঞ্জ করেন তো। যদি কেউ কমেন্টে লিখতে পারেন তাড়াতাড়ি টাইপ করে বেটার লেখেন, যদি না পারেন প্রবলেম নাই, সামনে একটা খাতা নেন, সাদা পেজের মধ্যে একবার সবগুলো 11টা টেন্স লিখে ফেলেন, লিখে আমার সাথে একবার মিলান, কেমনে সলভ করতে হয় একবার মিলান। তারপরে আমি আজকে আপনাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিব, বাসায় 4-5টা বাক্য দিয়ে দিব, 4-5টা বাক্য বাসায় প্র্যাকটিস করবেন। আগামী দিন ক্লাসে ওই 4-5টা বাক্য ক্লাসে সলভ করব, করে তারপরে আরো কিছু ক্রিটিক্যাল বাক্য নিয়ে আমরা কথা বলবো, আস্তে আস্তে সামনে আগাবো। হ্যাঁ, এটা একটু করেন তো দেখি, সবাই ট্রাই করেন, সবাই দেখেন শিখতে পারছেন কিনা আজকের ক্লাসে। দেখেন, আমি 2 মিনিট সময় দিচ্ছি সবাইকে।
আচ্ছা, আমার মনে হয় হয়ে গেছে। যারা লিখতে পারছেন আমার সাথে এবার একটু মিলান, হ্যাঁ, সুন্দর করে দেখেন আনসারগুলো কি কি হবে। প্রথমে যেটা আছে মাহি ওয়াজ কলিং মি, আমি যে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু করি, প্রথমে মাহি কলস মি হবে, হ্যাঁ, মাহি কলস মি, মাহি আমাকে ডাকে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হবে মাহি ইজ কলিং মি, মাহি আমাকে ডাকছে, এখন ডাকতেছে, মাহি আমাকে ডাকছে। প্রেজেন্ট পারফেক্টলি লিখে মাহি হ্যাজ কলড মি, মাহি আমাকে ডেকেছে, ডেকে ফেলেছে আর কি, ডেকেছে বা আমাকে ডেকেছে, আমি যাবো, এখন আমাকে যেতে, এই যে মাত্র ডাকছে এখন আমাকে যেতে হবে। মাহি হ্যাজ কলড মি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখলে মাহি মাহি হ্যাজ বিন কলিং মি, কলিং মি। আপনারা যদি মানে এতটুকু লিখলে হয়ে যায় টেন্স, যদি মিনিংটা একটু বুঝে লিখতে পারেন, মিনিংটা যদি একটু বুঝে লিখতে চান, এটার সাথে দরকার একটা টাইম উল্লেখ করেন, এরকম ভাবে একটা টাইম উল্লেখ করে নিতে পারেন, হ্যাঁ, একটা টাইম আপনি নিজে থেকে একটা টাইম অ্যাড করে নিতে পারেন এরকম ভাবে যে মাহি হ্যাজ বিন কলিং মি ফর 2 মিনিটস, মাহি আমাকে 2 মিনিট ধরে ডাকছে, 2 মিনিট ধরে সে আমাকে ডাকাডাকি করতেছে, ঠিক আছে, এইভাবে একটা টাইম আপনি ধরে নিতে পারেন। তারপরে যেরকম পাস্ট ইনডিফিনিট লিখলে লিখবো আমরা মাহি কলড মি, পাস্ট ফর্ম দিব কলড মি। তারপরে পাস্ট কন্টিনিউয়াস আমাদের প্রশ্নটাই, তবু আমি লিখি মাহি ওয়াজ কলিং মি, মাহি আমাকে ডাকছিল। তারপরে পাস্ট পারফেক্ট লিখবো মাহি হ্যাড কলড মি, মাহি আমাকে ডেকেছিল। মাহি কলড মি আর মাহি হ্যাড কলড মি একই কথা, মাহি আমাকে ডেকেছিল। তারপরে মাহি হ্যাড বিন কলিং মি ফর 2 মিনিটস, হ্যাঁ, মাহি হ্যাড বিন কলিং মি ফর 2 মিনিটস, যে মাহি আমাকে 2 মিনিট ধরে ডাকছিল, পাস্ট ডাকছিল 2 মিনিট ধরে। ফিউচারে আমরা লিখবো মাহি উইল কল মি, মাহি আমাকে ডাকবে। তারপর আমরা লিখবো মাহি উইল বি কলিং মি, মাহি আমাকে ডাকতে থাকবে। মাহি উইল হ্যাভ কলড মি, মাহি আমাকে ডেকে থাকবে, অর্থাৎ আমি প্রত্যাশা করছি মাহি আমাকে ডাকাডাকি করে ক্লান্ত হয়ে, ঠিক আছে, ডাকাডাকি বন্ধ করে দিবে, হ্যাঁ, মাহি উইল হ্যাভ কলড মি। আর শেষটা হচ্ছে মাহি উইল হ্যাভ বিন কলিং মি ফর 2 মিনিটস, যে মাহি আমাকে 2 মিনিট ধরে ডাকতে থাকবে, ভবিষ্যতে 2 মিনিট ধরে সে ডাকতেই থাকবে 2 মিনিটের আগে সে ডাকাডাকি থামাবে না। তো এই যে বাক্যগুলো লিখলাম আমার সাথে এভাবে ম্যাচ করে নেবেন। আমি 5টা বাক্য আপনাদেরকে দিব, 5টা বাক্যে 11টা করে বাক্য হবে, সব মিলিয়ে হচ্ছে আপনাদের 55টা সেন্টেন্স। এই 55টা সেন্টেন্স বাসায় অবশ্যই আজকে রাতে বা কালকে দিনের মধ্যে প্র্যাকটিস করবেন। কালকে আমাদের সোমবার ক্লাস নাই, আবার পরের দিন ক্লাস আছে, আপনারা অবশ্যই এগুলো বাসায় ট্রাই করবেন সুন্দর করে। আমি বলি একটু ভাইয়ার কথাটা শুনেন, একটু কষ্ট করেন, দেখবেন সামনে অনেক ভালো লাগবে, হ্যাঁ, অনেক গুড ফিল করবেন আপনি। ইংলিশ আপনার প্রিয় সাবজেক্ট হয়ে যাবে আস্তে আস্তে। দেখবেন ইংলিশ যে কোনো প্রশ্ন পাইলে একটু ভাবতে ইচ্ছা করবে, যে এটা নিয়ে একটু ভাবি, হ্যাঁ, এটা নিয়ে একটু ভাবি, ইচ্ছে করবে। তো যাই হোক, আপনারা তাহলে ভালো থাকেন, আজকে আর কথা বাড়ালাম না, এই পর্যন্ত থাকুক। আপনারা হোমওয়ার্কগুলো ট্রাই করেন, আগামী দিন ইনশাল্লাহ আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। আগামী ক্লাসটা আরো ভাইটাল হবে, তবে আগামী ক্লাসটা যদি আপনি ইফেক্টিভলি শিখতে চান, যদি আগামী ক্লাসটা ভালো লাগাইতে চান, যদি ক্লাসের লেসন আপনি বুঝতে চান, তাহলে হোমওয়ার্ক করতে কোনো রকমের গাফিলতি করেন না, হ্যাঁ। আর যদি গাফিলতি করেন আগামী ক্লাস আপনি মজা পাবেন না, আমি বলে দিলাম, হ্যাঁ, ভালো লাগবে না, বলবেন এই ভাই এগুলো কি দেখাচ্ছে, এগুলো কি সহজ না কঠিন, মাথায় ঢুকবে না। আর প্রশ্ন নিয়ে যখন মাথা একটু খাটাবেন তখন দেখবেন যে আপনি ক্লাস ভালো লাগছে, তখন আপনি টুইস্টটা ধরতে পারবেন, ক্লাসের মধ্যে কোন জায়গায় কি লুকায় আছে আপনি বুঝতে পারবেন। তাহলে ভালো থাকবেন, হ্যাঁ, আজকের মতো শুভরাত্রি, সবাইকে অনেক ধন্যবাদ, হোমওয়ার্কটা করেন, আল্লাহ হাফেজ।